আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর অনলাইন জিওগ্রাফি ক্লাসে সেপ্টেম্বর মাসের 5th ক্লাস। এর আগের ক্লাসে আমি দেখো তোমাদের জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করেছি। কি কি জলবায়ু অঞ্চল ছিল? প্রথম ছিল নিরক্ষীয় জলবায়ু, দ্বিতীয় ছিল মৌসুমী, 3 নম্বরে ছিল ভূমধ্যসাগরীয়, আর 4 নম্বর ছিল তুন্দ্রা জলবায়ু। এই 4 প্রকার জলবায়ু অঞ্চল সম্পর্কে আমরা জেনেছি। দেখো এই জলবায়ু অঞ্চলের অক্ষাংশগত অবস্থান, আঞ্চলিক অবস্থান এবং এদের আর্থসামাজিক জীবনযাত্রা এবং এখানকার ভবিষ্যৎ সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে জেনেছি। অক্ষাংশগত অবস্থান বলতে কত থেকে কত ডিগ্রি অক্ষাংশ, আঞ্চলিক অবস্থান বলতে কোন মহাদেশে কোন কোন দেশ বিরাজ করছে, এবং আর্থসামাজিক জীবনযাত্রা এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে, তার সাথে এখানকার মানুষের কি ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা চলো ওশেনিয়া মহাদেশ সম্পর্কে জানবো। প্রথমে ওশেনিয়া মহাদেশের মানচিত্রটা আঁকবো। ওশেনিয়া মহাদেশ সম্পর্কে আজকে জানবো। ওশেনিয়া মহাদেশ সম্পর্কে জানবো। দেখো মানচিত্রটা এঁকে ফেলি। সহজ মানচিত্র আছে, খুব তাড়াতাড়ি তোমরাও আঁকতে পারবে। একটু প্র্যাকটিস করে নেবে, তাহলেই সহজ হয়ে যাবে। দেখো একবারে সহজ মানচিত্র, অনেকটা দেখো পেঁয়াজের মতো দেখতে এই ওশেনিয়া মহাদেশের মানচিত্রটা। এটা আমরা কি জানি? ওশেনিয়া মহাদেশ আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। পৃথিবীতে যে 7টি মহাদেশ আছে আয়তন অনুসারে সব থেকে ছোট। 1 নম্বরে আছে আমাদের এশিয়া, 2 নম্বরে আছে আফ্রিকা, 3 নম্বরে আছে উত্তর আমেরিকা, আয়তনের দিক দিয়ে বলছি কিন্তু। 4 নম্বরে আছে দক্ষিণ আমেরিকা, 5 নম্বরে আছে আন্টার্কটিকা, 6 নম্বরে আছে ইউরোপ এবং 7 ওশেনিয়া। তার মানে আয়তনের সব থেকে ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে এই ওশেনিয়া মহাদেশ। এই মহাদেশ প্রায় 10,000 দ্বীপ নিয়ে গঠিত। ছোট ছোট অসংখ্য প্রায় 10,000 দ্বীপ নিয়ে এই মহাদেশ গঠিত। এবং এই মহাদেশের জনসংখ্যা প্রায় 3 কোটি। 2011 সালের জনগণনা অনুসারে 3,51,62,670 জন। 3,51,62,670 জন, প্রায় পশ্চিমবঙ্গেরও অর্ধেকেরও কম। আমাদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে যত জনসংখ্যা বাস করে, যত লোক বাস করে, তার অর্ধেকেরও কম এই গোটা মহাদেশে জনসংখ্যা আছে। তাহলে এই মহাদেশের জনসংখ্যা কত কম তোমরা ভাবতে পারছো? যেমন আয়তনে ছোট, তেমন জনসংখ্যা খুবই কম। এবং এই মহাদেশে কিছু বিভিন্ন প্রজাতির উদ্ভিদ প্রাণী দেখা যায়, যা অন্য কোনো মহাদেশে দেখা যায় না। যেমন এই মহাদেশে কাঙ্গারু দেখা যায়। দেখবে তোমরা সবাই দেখেছো কাঙ্গারু এরকম 2 পায়ে লাফিয়ে লাফিয়ে চলে। তোমরা টিভিতে আশা করি সবাই দেখেছো। পেটে দেখবে একটা বাচ্চা আছে, পেটে বাচ্চা নিয়ে এই কাঙ্গারু দৌড়ে দৌড়ে বেড়ায়। এর সাথে এখানে হংস, চঞ্চু, তারপরে কোয়ালা এক প্রকারের ভাল্লুক, ছোট ভাল্লুক। আমরা জানি সাধারণত ভাল্লুক গাছে উঠতে পারে না, তোমরা সে গল্পে পড়েছো, কিন্তু এই ভাল্লুকটা গাছেই থাকে। এমু এক প্রকার পাখি, যে পাখি উঠতে পারে না, উটের মতো দৌড়ো এই পাখি। কিউই পাখি আছে। ইউক্যালিপটাস, যে আমাদের এখানে গাছ দেখতে পাই, এই ইউক্যালিপটাস গাছের জন্ম কিন্তু এই অঞ্চলেই। আবার এখানে বিভিন্ন প্রজাতির যে চিরহরিৎ গাছ আছে, যেমন জারা, কারি, অন্য কোনো মহাদেশে লক্ষ্য করা যায় না। তাহলে এই মহাদেশের কিছু বিশেষত্ব আমরা পেলাম যা অন্য মহাদেশে নাই। কি কি? এই মহাদেশে ওয়ালবি, হংসচঞ্চু পাখি, কোয়ালা প্রজাতির যে ছোট ভাল্লুক গাছে দেখা যায়, এছাড়া এমু পাখি, কিউই পাখি,
ইত্যাদি পাখি, আবার ইউক্যালিপটাসের গাছের জন্ম এই মহাদেশ থেকেই হয়েছে। আবার জারা, কারি ইত্যাদি প্রজাতির যে চিরহরিৎ গাছ আছে কেবল এই মহাদেশেই লক্ষ্য করা যায়। আর এই মহাদেশ প্রধানত এদের পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার হয়। এই মহাদেশে প্রায় 1,20,00,000 লোক প্রতি বছর বেড়াতে আসে। এই মহাদেশে প্রায় 1,20,00,000 লোক প্রতি বছর বেড়াতে আসে। তাহলে এই বেড়াতে আসে যে এই লোকগুলোর আশা এখানে অর্থনীতিকে অনেকটা উন্নতি লাভ করিয়েছে। কারণ এইখানকার প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে যে ব্যবহার হয় 1,20,00,000 লোক প্রায় এই প্রতি বছর এই যে বেড়াতে আসে, সেখান থেকে এদের দেশের অর্থনীতির একটা বিশেষ গুরুত্ব আছে। অর্থনৈতিক দিকটা উন্নতি হয়েছে এই বেড়াতে আসা থেকে। আর আমরা জানি এই মহাদেশ প্রায় দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে, পুরোটাই প্রায় দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে। তাই এখানে শীতকাল জুন জুলাই মাসে আর গ্রীষ্মকাল নভেম্বর ডিসেম্বর মাসে বা ডিসেম্বর জানুয়ারি মাসে। আমাদের উল্টো, আমরা উত্তর গোলার্ধে বাস করি, আমাদের কি গ্রীষ্মকাল হয় জুন জুলাই মাসে, এখানে শীতকাল জুন জুলাই মাসে, এবং ডিসেম্বর জানুয়ারিতে গ্রীষ্মকাল হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে দক্ষিণ অস্ট্রেলিয়ায় আমাদের দেশে জুন জুলাই মাসে, ভারতবর্ষে জুন জুলাই মাসে গ্রীষ্মকাল, কিন্তু অস্ট্রেলিয়ায় জুন জুলাই মাসে শীতকাল কেন? এটা যদি বোধমূলক প্রশ্ন আসে, আশা করি তোমরা সবাই উত্তর দিতে পারবে। কেন? আমাদের ভারতবর্ষ উত্তর গোলার্ধে অবস্থান করে, আর উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল হয় তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়, আর দক্ষিণ গোলার্ধে যখন শীতকাল হয় তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয়। এই কারণেই আমাদের যখন গ্রীষ্মকাল হয় জুন জুলাই মাসে, তখন অস্ট্রেলিয়ায় কি হয়? শীতকাল দেখা যায়। দেখো, এই মহাদেশটার আয়তন প্রায় 44 লক্ষ বর্গ কিলোমিটার। কত? 44 লক্ষ বর্গ কিলোমিটার। 44 লক্ষ বর্গ কিলোমিটার। তাহলে এই মহাদেশের আয়তন কত পেলাম? 44 লক্ষ বর্গ কিলোমিটার। এই মহাদেশ উত্তরে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, মানে উত্তরে 15 ডিগ্রি থেকে দক্ষিণে 47 ডিগ্রি, উত্তরে হচ্ছে 15 ডিগ্রি উত্তর থেকে দক্ষিণে, এই দক্ষিণে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এর অবস্থান, এবং আর পশ্চিমে 114 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 134 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তার করছে। পশ্চিমে 114 ডিগ্রি পূর্ব, এই পশ্চিমে 114 ডিগ্রি পূর্ব থেকে পূর্বে 134 ডিগ্রি পশ্চিম, পূর্বে হচ্ছে 134 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত এর বিস্তার। তাহলে এর বিস্তার পেলাম 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, এবং পশ্চিমে 114 ডিগ্রি পূর্ব থেকে পূর্বে 134 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত এর বিস্তার। তাহলে এই হলো এই মহাদেশের অক্ষাংশগত বিস্তার। এই মহাদেশের সর্বোচ্চ যে শৃঙ্গ রয়েছে তা হচ্ছে মাউন্ট উইলহেলেম। মাউন্ট উইলহেলেম, পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলেম, এর উচ্চতা 4509 মিটার। 4509 মিটার সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা হচ্ছে, সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চ শৃঙ্গ লিখতে পারি 4509 মিটার। 4509 মিটার। এইখানকার উচ্চতম শৃঙ্গ হচ্ছে নিউ পাপুয়া গিনির মাউন্ট উইলহেলেম, 4509 মিটার। এখানকার প্রধান নদী হচ্ছে মারে ডার্লিং নদী। প্রধান নদী হচ্ছে মারে ডার্লিং নদী, 3572 কিমি। মারে ডার্লিং নদী 3752 কিমি। মারে ডার্লিং নদী 3752 কিমি। এখানে মোট দেশের সংখ্যা, সার্বভৌম দেশের সংখ্যা প্রায় 14টি। সার্বভৌম দেশের সংখ্যা 14টি, এবং এখানে প্রায় ভাষা আছে 28টি। ভাষা আছে 28টি। এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে খুব কাজে লাগবে। আর প্রধান শহরগুলো মনে রাখার তোমাদের বিষয়, এখানে যে প্রধান যে সমস্ত শহর আছে তা মনে রাখার হচ্ছে সহজ উপায়। তোমরা সবাই ক্রিকেট খেলা দেখো, বিশেষ করে বেশিরভাগ জনই দেখো, দেখবে প্রধান যে ক্রিকেট গ্রাউন্ড গুলো আছে সিডনি, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড, এইগুলোর নাম তোমরা সবাই জানো। প্রায় খেলা হয়, সিডনিতে খেলা হয়, মেলবোর্নে খেলা হয়,
পার্থে, অ্যাডিলেডে, এগুলো মনে রাখবে তাহলেই হবে। এর সাথে সাথে ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী, ক্যানবেরা, হোবার্ট, ওয়েলিংটন। ওয়েলিংটনটা কিন্তু নিউজিল্যান্ডে অবস্থান করে, দেখবে নিউজিল্যান্ডের মাঠে খেলা হয়, ওয়েলিংটনে, অকল্যান্ডে নিউজিল্যান্ডে খেলা হয় ইত্যাদি হচ্ছে এখানকার প্রধান শহর। তাহলে প্রধান শহরগুলো হচ্ছে সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা, পার্থ, অ্যাডিলেড, হোবার্ট। আর নিউজিল্যান্ডের মধ্যে পড়ে যাচ্ছে ওয়েলিংটন, অকল্যান্ড। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুটো মিলিয়ে কিন্তু এই ওশেনিয়া মহাদেশ। তো ওশেনিয়া মহাদেশের অপর নাম কিন্তু অস্ট্রেলিয়াও বলা হয়। এই ওশেনিয়ার আঞ্চলিকভাবে ভাগ করলে ওশেনিয়াকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়। আঞ্চলিকভাবে যদি ওশেনিয়াকে ভাগ করা হয় প্রধানত 4টি ভাবে। কি কি ভাগে ভাগ করা হয়? 4টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অস্ট্রেলিয়া, 1 নম্বর ভাগে হচ্ছে অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়া গঠিত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড নিয়ে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড নিয়ে হচ্ছে এই অস্ট্রেলিয়া গঠিত। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং এই নিউজিল্যান্ড নিয়ে হচ্ছে অস্ট্রেলিয়া গঠিত। এটা 1 নম্বর। 2 নম্বর আছে মেলানেশিয়া। 2 নম্বরে হচ্ছে মেলানেশিয়া। মেলানেশিয়া। এই মেলানেশিয়া, মেলা কথার অর্থ হচ্ছে কালো, আর নেশিয়া কথার অর্থ হচ্ছে দেশ বা ভূখণ্ড। এখানকার মানুষের অধিকাংশ মানুষের গায়ের রং কালো বলে এর নাম হয়ে গেছে মেলানেশিয়া। মেলানেশিয়া প্রধানত কয়েকটা দ্বীপ নিয়ে গঠিত, যেমন নিউগিনি, সলমন, ফিজি, নিউগিনি, সলমন, ফিজি, নিউ হেব্রিডিজ ইত্যাদি। তাহলে এটা মনে রেখে দেবে মেলানেশিয়া। মেলা কথার অর্থ হচ্ছে, এই মেলা কথার অর্থ হচ্ছে কালো, এবং নেশিয়া কথার অর্থ হচ্ছে ভূখণ্ড বা দেশ। এই কালো, এখানকার মানুষের গায়ের রং কালো বলে এর নাম হয়ে গেছে মেলানেশিয়া। এখানকার প্রধান যে সমস্ত দ্বীপ বা দেশ নিয়ে গঠন করছে তা হচ্ছে নিউগিনি, সলোমন, ফিজি ইত্যাদি। এরপরে 3 নম্বরে আছে মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া এখানে লিখছি 3 নম্বরে। মাইক্রোনেশিয়া। নেশিয়া কথার অর্থ আমরা জেনে গেছি দেশ বা ভূখণ্ড। মাইক্রো কথার অর্থ আমরা সবাই জানি ক্ষুদ্র। মাইক্রো কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র। এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দেশ বা দ্বীপ নিয়ে গঠিত হচ্ছে বলে এর নাম হচ্ছে মাইক্রোনেশিয়া। এখানকার প্রধান দ্বীপগুলো হচ্ছে মার্শাল, গুয়াম, কিরিবাটি, নাউরু ইত্যাদি। মার্শাল, নাউরু, কিরিবাটি, গুয়াম ইত্যাদি হচ্ছে এখানকার প্রধান দ্বীপ। এই ছোট ছোট দ্বীপ নিয়ে গঠন করছে বলে একে বলা হচ্ছে মাইক্রোনেশিয়া। আর একটা লাস্ট আছে পলি। পলি মানে কি আমরা জানি অনেক, মানে বহু। পলিনেশিয়া। পলি কথার অর্থ আমরা জানি, পলি মানে হচ্ছে বহু বা অনেক। পলি থেকে, আর নেশিয়া মানে দেশ। তার মানে এখানে অনেক দ্বীপ বা দেশ নিয়ে গঠন করছে বলে এর নাম হয়েছে পলিনেশিয়া। এখানকার প্রধানগুলোর মধ্যে হচ্ছে হাওয়াই, সামোয়া, টোঙ্গো, কুক, ইস্টার ইত্যাদি। এই মহাদেশের আরেকটা বিশেষত্ব ছিল আমার বলা হয়নি এখানে, যে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি কি জানি, হাওয়াই দ্বীপের মাউনা লোয়া এই মহাদেশে অবস্থান করছে। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপের মাউনা লোয়া এখানে। পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ, পৃথিবীর দীর্ঘতম প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ এই মহাদেশে অবস্থান করছে। আবার পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাতও এই মহাদেশের মধ্যে পড়ছে। তাহলে কি কি পেয়ে গেলাম? একদম প্রধান, যেগুলো অন্য জায়গায় পাওয়া যায় না। আরেকটা পাওয়া যায় আয়ার রক বা ইস্টার রক, যেটা সূর্যের আলোর সময় বিভিন্ন রকম কালার ধারণ করে। এইটা দেখতে বহু জনা যায়, এই মহাদেশে রয়েছে। তাহলে বিশেষত্ব, এমন অনেক বিশেষত্ব পেলাম যা কোনো মহাদেশে পাওয়া যায় না, কেবলমাত্র ওশিয়ানিয়া মহাদেশেই লক্ষ্য করা যায়। এরপরে আমরা ওশিয়ানিয়া মহাদেশের
ভূপ্রকৃতি সম্পর্কে জানবো, ওশেনিয়া মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে জানবো। দেখো এটা মুছে নি, তারপরে ওশেনিয়া মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে কিছু আলোচনা করে দিচ্ছি। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশকে প্রধানত 4টে ভাগে ভাগ করা হচ্ছে। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ওশেনিয়া মহাদেশকে প্রধানত 4টে ভাগে ভাগ করা হচ্ছে। 1 নম্বর হচ্ছে পূর্বের উচ্চভূমি, পূর্বের উচ্চভূমি, এইখানে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। দাঁড়া এখানে ছবিটা আঁকবো, অসুবিধা হবে। পূর্বের উচ্চভূমি, পূর্বের উচ্চভূমি, এই 4টে লিখে দিচ্ছি। মধ্যভাগের সমভূমি, মধ্যভাগের পূর্বের উচ্চভূমি, মধ্যভাগের সমভূমি, উপকূলের সমভূমি আর পশ্চিমের মালভূমি। 3 নম্বর দিই উপকূলের সমভূমি আর 4 নম্বরে হচ্ছে পশ্চিমের মালভূমি। আজকে শুধু এই 4টে ভাগের শুধু আমি চিত্রটা এঁকে দেবো, এর পরের দিন এর বিস্তারিত বলবো, বর্ণনা করব। দেখো আজকে শুধু চারিপাশের চিত্রটা এঁকে দিচ্ছি। প্রথমত মধ্যভাগের যে বিশাল, মধ্যভাগের সমভূমি আর পশ্চিমের যে বিশাল মালভূমি আছে সেইটা আঁকছি। মধ্যভাগে সমভূমি আর পশ্চিমের মালভূমি। পশ্চিমের মালভূমিটা কারণ বড়গুলো এঁকে দিলে ছোটটা যেটা পড়ে থাকবে এই অনুযায়ী তোমরা আঁকবে, আমি যেরকম আঁকছি তোমাদের সুবিধা হবে। এইটা হয়ে গেল পশ্চিমের মালভূমি। তাহলে এরা একটা ইন্ডেক্স করে দিই আমি। পশ্চিমের মালভূমি, এটা হয়ে গেল মধ্যভাগের সমভূমি, এটা মধ্যভাগের সমভূমি। আর এই ধারগুলো হচ্ছে একবারে উপকূলের সমভূমি। এটা হয়ে গেল উপকূলের সমভূমি, আর এই ফাঁকাটা হয়ে গেল পূর্বের উচ্চভূমি। তাহলে আমরা এখানে ইন্ডেক্সে দেখিয়ে দিতে পারি। এই প্রথমে এটা পশ্চিমের মালভূমি, এইখানে আমি করে দিচ্ছি, দেখো তোমাদের সুবিধা হবে। এই 4 নম্বরে এইটা আছে পশ্চিমের মালভূমি। উপকূলের সমভূমি চিহ্ন কি দিয়েছি, এটা হচ্ছে উপকূলের সমভূমি। মধ্যভাগের সমভূমি চিহ্ন দিয়েছি, দেখো ফুটি ফুটি, এবং এইটা পূর্বের উচ্চভূমিটা ফাঁকা আছে। তাহলে এই ইন্ডেক্স এই হয়ে গেল ওশেনিয়া মহাদেশের ভূপ্রাকৃতিক চিত্র। ভূপ্রাকৃতিক চিত্র ওশেনিয়া মহাদেশের হলো। আজ এর পরের ক্লাসে আমি ওশেনিয়া মহাদেশের এই
ভূপ্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।